ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। সময় সংবাদকে মির্জা ফখরুল আস্থা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। বাংলাদেশের মানুষের মধ্যে কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন আস্থাহীনতা সবকিছুর। বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, ইলেকশন হয়ে যাবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বমহলে ব্যাপক আগ্রহ, গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক আলোচনায়। রাতে জাতিসংঘের সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে। সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। পিআর আদায়ে এবার জেলা উপজেলায় জামায়াতের বিক্ষোভ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি নেতাদের। নতুন করে দলীয় আধিপত্য মেনে না নেয়ার হুঁশিয়ারি। তরুণদের টার্গেট করে একীভূত হওয়ার আলোচনায় এনসিপি গণ অধিকার। নূর দেশে ফিরলে হতে পারে আনুষ্ঠানিক বৈঠক, জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর আশা। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বগুড়ায় বাবা ছেলে সহ 4 জেলায় দুর্ঘটনায় ঝরল 10 প্রাণ, বেপরোয়া গতি কারণ বলছে পুলিশ। এবং 2 সপ্তাহের স্বস্তির পর কাঁচা বাজারে আবারও আগুন। কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম, সরবরাহ বাড়লেও চড়ে আছে ইলিশের দর। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলেই নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব। নিউ ইয়র্কের সময় সংবাদকে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক। বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন। নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় 2 দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পতিত শেখ হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপর। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। প্রস্তুতি আপনার ইলেকশন হলেই হয়ে যায়। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক, তাই বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন বলেও মনে করেন মির্জা ফখরুল। সবখানি উনি ওনার মতো করে একটা সব জায়গায় একটা পারফেকশন চান, এবং উনি আপনার সুনাম রাখতে চান, তার সুনামকে রক্ষা করতে চান। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যদি এখানে নিয়ে এসে আমি একসাথে যদি প্রেজেন্টেড হতে পারি গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের আর কি। এই জন্যই তিনি সেভাবেই আমাদেরকে দাওয়াত করেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম তাকে, যাই হোক, এখন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ফর দ্য ফার্স্ট টাইম উনি যারা পলিটিক্সে আসতে পারে, গভর্নমেন্ট আসতে পারে, বা অপোজিশন বলে যারা গভর্নমেন্ট, তাদেরকে তিনি নিয়ে এসছেন।
ইটস এ ভেরি গুড জেস্টার। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ঢাকা কিংবা নিউ ইয়র্ক সবার মধ্যেই নির্বাচন নিয়ে শঙ্কা সংশয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও তা প্রকাশ পেল। তবে তিনি মনে করেন ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে তা নিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূসের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী বিশ্বমহল। নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক আলোচনাগুলোতে ও গুরুত্ব পাচ্ছে ভোটের প্রসঙ্গ। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে জাতিসংঘের সাইডলাইনে উচ্চ পর্যায়ে আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জাতির নতুন গতিপথ নির্ধারণ করেছে যুব সমাজ। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে যুব বিষয়ক বিশ্ব কর্মপরিকল্পনার ৩০ বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কোন পরিস্থিতিতে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান। Half the population, or 190 million, are under the age of 27. It's a very young population. It tells us something. Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এরপর মানবাধিকার সংস্থা OHCHR এর আয়োজনে সবার জন্য মানবাধিকার, সর্বত্র মানবাধিকার শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতে আসা প্রযুক্তির অপব্যবহার বন্ধে এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণের উপায় বের করার উপর গুরুত্ব দেন। Freedom to abuse, freedom to say anything, a massive way. So where does our freedom go? Which freedom are we protecting now? স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডাচ প্রধানমন্ত্রী ডিক চুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বন্যা ও নদী ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রযুক্তি এবং বস্ত্র ও কৃষি খাতে নেদারল্যান্ডের সহযোগিতা চান প্রফেসর ইউনূস। পরে বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়নের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিকেলে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম ব্যাগাজের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক সবগুলো বৈঠকেই গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে। সফরের চতুর্থ দিনে সন্ধ্যায় শ্রম অধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সফরে এসে চতুর্থ দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তিনি 3টি দ্বিপাক্ষিক বৈঠক এবং 3টি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন। এসব বৈঠক এবং সভায় বৈশ্বিক, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে কথা বলেছেন সরকার প্রধান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। সেই সঙ্গে সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত 1 বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। পাশাপাশি গণতন্ত্রের উত্তরণের পথে সরকার প্রধান যে আন্তরিক তা স্পষ্ট হবে বিশ্ব দরবারে। ভাষণে বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট বার্তাও দেবেন প্রধান উপদেষ্টা। ডে 1 থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা? এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। পিআর সহ 5 দাবিতে জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। পিআর না হলে ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা দলটির। খুলনায় ছাত্র ও যুব সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ 5 দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ঝিনাইদহ, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা। দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই। এদিন নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের ভিড়। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে সকাল 9টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ। বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। একটি দলকে ইঙ্গিত করে বলেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনি জানেন না, আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না, আপনার ঘরের দলে আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব নিরসনকে অগ্রাধিকার দেবে তার দল। আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাস করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করব। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। আগামীতে সারা দেশে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন জামাত সেক্রেটারি। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। শফিক মুন্সি, সময় সংবাদ। ফেব্রুয়ারি নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়বে, যার সুযোগ নেবে তৃতীয় পক্ষ। এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ভোট পেছানোর পায়তারা করছে কেউ কেউ। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির কনভেনশনে অংশ নেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হলে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে পরিণত হয়ে দলগুলো বিভক্ত হয়ে পড়বে, যার সুযোগ নেবে তৃতীয় পক্ষ। ফেব্রুয়ারির নির্বাচন যদি বিলম্বিত হয়, যদি ভেস্তে যায় বিদ্যমান যে সামাজিক নৈরাজ্য, এই সামাজিক নৈরাজ্য খুব দ্রুতই
একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবসিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, বিভাজন, হিংসা, বৈরিতারা বাড়বে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের 1 বছর পূর্তি আয়োজনে অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ভোট পেছানোর সুযোগ নেই। নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না। অনেকেই আমরা দেখেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন যে লাগবে, নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এইটা তারা ভুলে গেছেন অথবা নিজেদের স্বার্থে রেখে পাশে রেখেছেন। এ সময় সংস্কারের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান জোনায়েদ সাকি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা এগিয়েছে অনেক দূর। নুরুল হক নূর দেশে ফিরলে আনুষ্ঠানিক বৈঠক হতে পারে দুই দলের। তারুণ্য নির্ভর দলগুলো একসঙ্গে রাজনীতির মাঠে থাকলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। সানভীর উপলের রিপোর্ট। বেশ কিছুদিন ধরে রাজনীতির মাঠে নয়া মেরুকরণের গুঞ্জন চলছে। নির্বাচন সামনে রেখে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও ভেতরে ভেতরে প্রায় সবাই নিজেদের মধ্যে হিসাব নিকাশ করছে। কেউ কেউ দলের প্রার্থীও ঘোষণা করেছে। পুরানো জোট ভেঙে বিএনপি জামায়াত এখন আলাদা শক্তি। বিএনপি জোট সঙ্গীদের নিয়ে নির্বাচনের ছক কষছে। জামায়াত আছে একক সত্তায়। ইসলামী দলগুলোর জোট হচ্ছে কিনা এর উত্তর এখনো মেলেনি। এর মধ্যে অভ্যুত্থান থেকে জন্ম নেয়া দল এনসিপি ও 18-র কোটা আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কি একীভূত হচ্ছে, এমন গুঞ্জন চাউর হয়েছে। এর সম্ভাবনা দুই দলের নেতারা উড়িয়ে দেননি। মধ্যমপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে, তাদের মধ্যেও অনেকটাই আমাদের মধ্যে একটা মিল আছে। রাজনৈতিক কর্মসূচি, চিন্তার জগতে, আদর্শিক জায়গা থেকে, ভবিষ্যৎ মিশন ভিশনের দিক থেকে। তো আমরা মনে করি এই তারুণ্যের শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়, এই শক্তিগুলো যদি ইউনাইটেড হয়, তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল। এবং দেশের মানুষ চায় যে বাংলাদেশের এই যে দ্বিদলীয় বৃত্ত, এই বৃত্ত থেকে বের হতে। আমরা একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর একটা আলাদা বলয় তৈরি করতে চাই। তো এবং এইটা করলে বেশিরভাগ আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এই ধরনের একটা মানে অ্যালায়েন্স হোক, যেখানে কিনা মধ্যমপন্থা এবং গণতান্ত্রিক শক্তিগুলো একসাথে থাকবে। এখন নানা ইকুয়েশন থাকে রাজনীতিতে, সবকিছু শেষ পর্যন্ত হবে কিনা, এটা ব্যাটে বলে মিলবে কিনা, এটা আসলে আরেকটু সময় দিলে আমরা বুঝতে পারবো। গণ অধিকার পরিষদ আগেই নিবন্ধন পেয়েছে। এনসিপি আছে নিবন্ধনের অপেক্ষায়। দলের কাঠামো ও উদ্দেশ্যের মিল খুঁজে তারুণ্য নির্ভর দল দুটির নেতারা বলছেন, সবার অধিকার নিশ্চিতে মধ্যমপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক নতুন ধারা জনগণের আকাঙ্ক্ষা। দুই দলের মধ্যে অনানুষ্ঠানিক আলাপে কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। একীভূত হলে নাম ও নেতৃত্বের মতো বিষয়গুলো নিয়ে কথা হয়নি। তবে এসব আলোচনার ফলাফল এখনই চূড়ান্ত বলা যাবে না। এই বিষয়গুলো আরেকটু সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আরেকটু সিরিয়াস হয়ে উঠেছে। এটা আরেকটু কিছুদিন পরে দেখতে হবে যে এটা কতটুকু পর্যন্ত আগায়। তরুণরা যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আর গণ অধিকার পরিষদ এবং এনসিপি যেহেতু তরুণদের দল, তো তরুণরা এক হয়ে কাজ যেন করা হয়, এরকম একটা আলোচনা ছিল। ওই আলোচনাটাই এখন যেটা আপনারা শুনতে পাচ্ছেন, দলীয় ফোরামে আলোচনা হবে। আলোচনার পরে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানানো হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চিকিৎসা নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি ফিরে আসার পর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জামায়াতের পিআর ও এনসিপির শাপলা প্রতীকের দাবি নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সকালে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়ে শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি। পিআর পদ্ধতি দলের বরাদ্দ বিষয়ক প্রশ্ন, এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। দুপুরের সময়ে আরও থাকছে।
রংতুলিতে সাজছে মন্দির, সারা দেশে ৩৩,০০০-এর বেশি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। দশমীতে বিকাল ৩টায় বিজয়া শোভাযাত্রা। ব্রিফিংয়ে পূজা উদযাপন কমিটি। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। ৪ জেলায় দুর্ঘটনায় একদিনে ঝরল ১০ প্রাণ। বগুড়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় থাকা বাবা ছেলে সহ নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন মা ও মেয়ে। এদিকে সুনামগঞ্জ ও রংপুর সহ ৩ জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ৭ জন। সড়কগুলো যেন মৃত্যুর মিছিল। চালকের বেপরোয়া গতি আর যানবাহনের অসুস্থ প্রতিযোগিতার বলি হচ্ছেন যাত্রী ও পথচারী। এবার ৪ জেলায় সড়কে ঝরল ১০ প্রাণ। দুর্গাপূজা উপলক্ষে পরিবার নিয়ে শুক্রবার সিএনজি অটোরিকশা করে শ্বশুরবাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে যাচ্ছিলেন বিপুল। পথে ফুলবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও তার ছেলের মৃত্যু হয়। বিপুলের স্ত্রী আর মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সিএনজি একবারে ডান ট্রাক 10 চাকা গাড়ি একবার দুইলে থুয়ে গেছে। আমার ভাই আর আমার ভাতিজা জীবিত নাই, আর আমার ভাবি আর আমার ভাস্তি ওনারা আছে অনেক সিরিয়াস, ওনাদের বাঁচবে কিনা জানি না। এদিন সকালে একটি ট্রাক সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে পাগলা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন। আহত অপর যাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে ঢাকা রংপুর মহাসড়কে দমদমা সেতুর কাছে পিকআপ ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা ও ছেলে সহ 3 জন নিহত হন, আহত হয়েছেন আরও একজন। ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। ট্রাক দুটিকে জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া দিনাজপুর পার্বতীপুর মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। আবারও চড়া রাজধানীর সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী কাঁচামরিচও। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ কমে যাওয়াকে সামনে আনছেন বিক্রেতারা। এদিকে দাম কিছুটা কমলেও এখনও নাগালের বাইরে ইলিশ। স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। কারণ বাজার ঘুরে এসে রিপোর্ট করেছেন অন্তরা সেন। 2 সপ্তাহ পর আবারও চড়ে গেছে রাজধানীর সবজি বাজার। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় পটল, করলা, ঢ্যাঁড়স, কাঁকরোল, লাউ, ঝিঙা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে সবজির দাম। মধ্যবিত্ত মানুষ তো, এই কারণে সবজির দাম অতিরিক্ত বেশি হয়ে গেছে, আমাদের কেনাকাটায় খুব কষ্ট হচ্ছে। আধা কেজি কুমড়া নিলাম 110 টাকা। ইনকামের সাথে হচ্ছে বাজার করতে গেলে আমরা হচ্ছে মিল পাই না। বাজারে হচ্ছে 3000 টাকা নিয়ে আসলে সম্পূর্ণ বাজার করে যেতে পারি না। মাছ মাংসের দাম বেশি, সবজি নির্ভরশীল, সেখানে সবজির দামও বেশি। ঊর্ধ্বমুখী কাঁচামরিচও বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। কালকে আমরা 110 টাকা 120 টাকা কিনছি, ওই মরিচ আজকে কিনতে হয়েছে পাইকারি আমার 150 টাকা 160 টাকা কেজি। কড়া রোদে সবজির বাজার চড়ে যাওয়ার কারণ হিসেবে বৃষ্টিতে সরবরাহ সংকটকে সামনে আনছেন বিক্রেতারা। বৃষ্টি টানা 3-4 দিন জায়গায় জায়গায় পানি হয়েছে, মাল সরবরাহ আসতে পারে না, সব সবজির দাম বেশি। যেরকম গত সপ্তাহে যে সবজিরা 50-60 টাকা ছিল, এই সপ্তাহে 80 টাকা। বেগুনটার দাম আরো বেশি। এদিকে গেল সপ্তাহের তুলনায় দাম 100 টাকা কমলেও এখনো ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। 1 কেজি ওজনের প্রতি পিস বিক্রি হচ্ছে 2100 টাকায়। এই মাছের দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। ইলিশ মাছের দাম গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম কম। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচছে 2200 টাকা, এই সপ্তাহে আপনি 1 কেজি সাইজ বেচছে 2100 টাকা, কেজিতে 100 টাকা কমছে। ইলিশ মাছের জন্য আসছিলাম কিন্তু কিনে নেয়, দাম বেশি দেখে কিনে নেয়, লাস্টে অল্প দামের মাছ এগুলা কিনে নিয়ে গেছে। তুলনামূলক একটু বেশিও মনে হচ্ছে। বেতনভোগী মানুষ বা নিত্য প্রয়োজনীয় যারা এইভাবেই হাহাকার, এর মধ্যে এত উচ্চ দামে ইলিশ কিনা আসলে আমাদের পক্ষে অসম্ভব। তবে অপরিবর্তিত মুরগির দাম ব্রয়লার 170 আর সোনালী বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।
৬,৫০০ কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হওয়ায় অক্টোবর মাসে শুরু হচ্ছে কক্সবাজারের বাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার ৫,৫০০ কোটি টাকার পাশাপাশি বাকি ১,০০০ কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আরও ১০,০০০ কোটি টাকার সিভিল ওয়ার্ক সহ যন্ত্রপাতি কেনার কাজ শুরু হবে দ্রুতই। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্তত ৪ বছর আগেই ৯,৫০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ১৪ মিটার গভীরতা এবং ৬ কিলোমিটার দীর্ঘ নতুন নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। অবশেষে বন্দরের সেই জটগুলো খুলতে শুরু করেছে। আর তাই আগামী অক্টোবরে জাহাজ বেড়ার জেটি, টার্মিনাল শেড এবং কন্টেনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে প্যান্টা ওশান এবং টয়া কর্পোরেশন নামে দুটি জাপানি প্রতিষ্ঠান। বর্তমানে আমরা চিটং পোর্টে মাত্র 10 মিটারের ড্রাফটের জাহাজ আনতে পারি এবং প্রায় 2 থেকে 2,500 টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি 7 থেকে 8,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। 17,000 কোটি টাকার এই মাতারবাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে সিভিল ওয়ার্কে খরচ হবে 5,500 কোটি টাকা, যন্ত্রপাতি কেনা হবে 900 কোটি টাকার, আর অবকাঠামোগত উন্নয়নে খরচ হবে 6,500 কোটি টাকায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে 460 মিটার দীর্ঘ একটি ডেডিকেটেড কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করা হবে। এছাড়া থাকবে অন্তত 10,000 কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। যে কার্গো হলো আসলে কিং অফ দিস আপনার পোর্ট, কার্গো ওখান থেকে জেনারেট করতে হবে। তার জন্য আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল বা ম্যারিটাইম ম্যানুফ্যাকচারিং হাব লাগবে। বন্দর হিসেবে কাজ শুরু করার আগে যেমন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা বোঝা অসংখ্য জাহাজ ভিড়েছে মাতারবাড়িতে, তেমনি সুযোগ সৃষ্টি হয়েছে পুরো এলাকায় পরিকল্পিতভাবে শিল্পায়নের। মাতারবাড়ি বন্দর হবে এই অঞ্চলের বন্দর, এই অঞ্চলের একটা বন্দর যেটা হবে ডিপসি পোর্ট, এবং বাংলাদেশের অর্থনীতি ডিপসি পোর্টকে প্রয়োজন বলেই মাতারবাড়িতে এটা করা হচ্ছে। গত 1 দশকের বেশি সময় ধরে চীন এবং ভারত এই গভীর সমুদ্র বন্দর নির্মাণের আগ্রহ দেখিয়ে আসছিল, কিন্তু ভূ রাজনৈতিক জটিলতা এড়াতে শেষ পর্যন্ত কাজের দায়িত্ব দেওয়া হয় জাপানকে। আগামী 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময়ে আরও থাকছে, ইসরায়েলকে কোনোভাবে পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না ঘোষণা ট্রাম্পের। বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান মাহমুদ আব্বাসের। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানো ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে যাত্রীচাপ বেশি থাকায় বিকল্প পরিবহন পাচ্ছেন না তারা। গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে চালক, সুপারভাইজার ও সহকারী আগের চেয়ে বেশি টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে বেশি টাকা দেবে না জানিয়ে বাস বন্ধ করে দেয় মালিকপক্ষ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সর্ববৃহৎ স্টেশন মুন্সিগঞ্জের নিমতলা রেল স্টেশনে থামছে না ট্রেন। সিগন্যালের যন্ত্রপাতি চুরি হওয়ায় ঝুঁকি নিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে চলাচল করছে রেল। আর এই স্টেশনে কন্টেইনার ডিপো স্থাপনে বৃহত্তর বাণিজ্য কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও টানছে, আটকে আছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু রেল সংযোগ বিশেষ উচ্চতায় নিয়ে গেছে দ্রুতগতির রেল নেটওয়ার্ক। এই প্রকল্পের 20টি স্টেশনের মধ্যে ভাঙার পর সবচেয়ে বড় স্টেশন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা স্টেশন। কিন্তু এই স্টেশনে দ্রুত গতির রেল চলতে সমস্যা হচ্ছে, তাই গতি কমিয়ে দিয়ে হাতের সিগন্যাল নিয়ে ধীরে ধীরে অতিক্রম করতে হয়।
স্টেশনটি চালু হলেও গত 6 মাস ধরে কোনো ট্রেনই যাত্রা বিরতি দিচ্ছে না। এই সুযোগে সিগন্যালের যন্ত্রপাতি চুরি হয়ে গেছে, তাই ট্রেন চলাচল করছে অতি ঝুঁকি নিয়ে। শুধু মাঝখানের লাইন চালু রাখা হয়েছে, আর দুপাশে প্ল্যাটফর্মের লাইনে মরিচা ধরে গেছে। মেইনটেনেন্স ওয়ার্কশপ সুবিধা সম্বলিত শত কোটি টাকার স্টেশনটি এখন অচল পড়ে আছে। স্টেশন আছে কিন্তু এখন ট্রেন তো থামতাছে না, তাহলে এই স্টেশন দেওয়ার তো কোনো মানে হইতাছে না। 5000 টনের উপর ধান উৎপাদন হয়, মিষ্টি কুমড়া উৎপাদন হয়, কোথাও নেওয়া যায় না। পাশে অনেক গ্রাম অঞ্চল আছে, এখান থেকে ঢাকা অনেক সুন্দরভাবে যাওয়া যায়। স্টেশন বিল্ডিং ছাড়াও গ্যাংহাট, ডরমেটরি ভবন সবই বন্ধ প্রায়। এক প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য নির্মাণ করা ফুটওভার ব্রিজও ব্যবহার হয় না। স্টেশন ঘিরে কন্টেইনার ডিপো পরিকল্পনাও আটকে আছে। অদূর ভবিষ্যতে যে পরিকল্পনা আছে, ওই পরিকল্পনা বাস্তবায়ন হলে এগুলো সচল হয়ে যাবে। আমাদের জনবলের সংকটের কারণে আমরা সমস্ত স্টেশনগুলো এখনো চালু করতে পারিনি এবং কোচ প্রাপ্তির সাপেক্ষে এই রুটে আরো অধিক সংখ্যক ট্রেন পরিচালনা করা হবে। সিগন্যাল কম্পিউটার বেসড ইন্টারলকিং সিবিআই সিস্টেম যুক্ত থাকলেও তা কোনো কাজে আসছে না। কমলাপুর থেকে 27 কিলোমিটার দূরত্বে আরিয়ালবিল এলাকায় প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই স্টেশনে কোনো ট্রেন থামছে না, চলে যাচ্ছে এভাবেই। মুন্সিগঞ্জের নিমতলা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআর এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 64, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 57%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75। রাজশাহী বিভাগে বায়ুমান 87, যা সন্তোষজনক, আর্দ্রতা 64। সিলেট বিভাগে বায়ুর মান 62, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 60%। খুলনা বিভাগের বায়ুমান 60, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66। বরিশাল বিভাগে বায়ুর মান 55, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 61। রংপুর বিভাগের বায়ুমান 81, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 58। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 72, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 64%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে 55 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 87। বাংলাদেশে 33,355টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা মহানগরেই পূজা হবে 260টি মণ্ডপে। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। জানায়, দশমীতে বিকাল 3টায় ঢাকাসহ সারা দেশে হবে বিজয় শোভাযাত্রা। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষের দিকে, উৎসবের অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে বরণ করা হবে দেবী দুর্গাকে। পূজা উপলক্ষে শেষ মুহূর্তের কাজ চলছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেও। ভক্তরা যেন দেবীকে সুশৃঙ্খলভাবে প্রণাম করতে পারেন, সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। অন্যদিকে বালু দিয়ে খনাখন্দগুলো ভরাটের পাশাপাশি চলছে রং করার কাজও। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ জানায়, সারা দেশে 33,355টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শুক্রবার সকালে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, শুধু ঢাকা মহানগরে 259টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আরও জানানো হয়, দশমীতে বিকেল 3টায় ঢাকাসহ সারা দেশে হবে বিজয়া শোভাযাত্রা। মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 252টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরে 31,461টি পূজার আয়োজন করা হয়েছিল। 2 অক্টোবর বিজয়া দশমী এবং বিসর্জন। বিকাল 3টায় ঢাকা সহ সারা দেশে বিজয়ের শোভাযাত্রা। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।
পূজার ছুটির আগেই লোকে লোকারণ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বালিয়াড়ি থেকে শুরু করে নোনা জল, সবখানেই মানুষের উপচে পড়া ভিড়। সাগর তীর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এখন পরিণত হয়েছে লোকারণ্যে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। শুধু সুগন্ধা পয়েন্ট নয়, সৈকতের লাবণী, শৈবাল, কলাতলি সব পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। ভ্রমণে এসে এসব মানুষ মেতেছেন নোনা জলে সমুদ্র স্নান, জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। একই সঙ্গে প্রিয় মুহূর্তগুলো বন্দি করছেন ক্যামেরার ফ্রেমে। ফ্রেন্ডরা মিলে আসছি, সবাই খুব উপভোগ করছি। বাংলাদেশের এমন একটা জায়গা কক্সবাজার যেখানে আসলে সবারই ভালো লাগে। আমি আমার হাজবেন্ড আমরা সবসময় সাগর আসি, টাইম পাইলেই সাগর আসি। কক্সবাজার যতবারই আসি, কক্সবাজার আসলে মনে প্রথম আসলাম। পর্যটকের আগমনে চাঙ্গা সাগর পাড়ের ব্যবসা, ফটোগ্রাফার থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকান, সব কানে যেন ব্যস্ততার শেষ নেই। আজকে মোটামুটি পর্যটক প্রচুর আছে, এই একটু ব্যবসা আসতে একটু ভালো হচ্ছে। পর্যটক আসছে আমাদের কাছ থেকে শামুক, ঝিনুক আর পালো জিনিস ব্যাসেট এগুলো নিয়ে যায়। সাগর উত্তাল, তাই সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ড কর্মীরাও। লাখো পর্যটক ভিড়ের মধ্যে আমরা চেষ্টা করতে কেউ যেন বিপদে না পড়ে। পানি খুবই উত্তাল রয়েছে, পানির টানটাও বেশি এবং বড় ওডেও হচ্ছে। এদিকে সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। ইসরায়েলকে কোনোভাবে পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীকে নিজেদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে মাইক্রোসফট। এমন অবস্থার মধ্যেও গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। একদিনে নিহত হয়েছেন আরও 43 জন। মৃত্যুপুরী গাজায় এখনও অবরুদ্ধ প্রায় 10 লাখ ফিলিস্তিনি। বৃহস্পতিবার দখলদার ইসরায়েলি সেনারা বোমা ও ট্যাঙ্কের গোলা ছুটতে ছুটতে প্রবেশ করে গাজা সিটিতে। তাদের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। আজ জাওয়াইদা এলাকায় একই পরিবারের 11 সদস্য প্রাণ হারান। জীবন বাঁচাতে শহর ছেড়ে যাওয়ার পথ নেই, আবার থাকারও নিরাপদ আশ্রয় নেই। এমন পরিস্থিতিতে দুর্বিষহ দিন কাটছে উপত্যকাটির বাসিন্দাদের। এর মধ্যে ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। তবে কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি ট্রাম্প। পশ্চিম তীর দখলের পরিকল্পনা উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলে আগেই সতর্ক করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। দখলকৃত বসতিগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচারিক আদালতও। অন্যদিকে টেক জায়ান্ট মাইক্রোসফট ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিটের জন্য দেয়া কিছু ক্লাউড কম্পিউটিং ও এআই সেবা বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ফিলিস্তিনিদের ওপর নজরদারির কাজে তাদের প্ল্যাটফর্মটি নীতি পরিপন্থীভাবে ব্যবহার করা হচ্ছিল। ইসরায়েলি সেনারা ফোন আলাপ রেকর্ড, বিশ্লেষণ, এমনকি বিমান হামলার নির্দেশনা দিতেও মাইক্রোসফটের সেবা ব্যবহার করেছে বলেও বেরিয়ে এসেছে অনুসন্ধানে। এদিকে ইসরায়েলি হাউথির ড্রোন হামলার প্রতিবাদে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানান। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মালদ্বীপে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য, রান্না করা খাবার নিয়ে দেশটিতে প্রবেশ না করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ সময় সামগ্রী মালদ্বীপে কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ভ্রমণের সময় তা সঙ্গে রাখলে বিপুল পরিমাণ অর্থ জরিমানা সহ সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রতি মাসে মালদ্বীপ ভ্রমণ করেন অনেক বাংলাদেশি। এবার দেশটিতে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে দেশটির বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মালদ্বীপের ভ্রমণের সময় বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য কিংবা রান্না করা খাবার বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এসব সামগ্রী দেশটিতে কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ভ্রমণের সময় তা সঙ্গে রাখলে বিপুল পরিমাণ জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই পরিস্থিতি এড়াতে দেশে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে। যখন আপনারা বাংলাদেশ থেকে মালদ্বীপে আসবেন, এখানকার এয়ারপোর্টের কিছু বিধিনিষেধ রয়েছে বা এখানকার যে আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় যে পণ্যগুলি আছে সেগুলো আপনারা আনবেন না। এটি যদি আপনারা নিয়ে আসেন তাহলে এখানে অধিক পরিমাণে আপনারা কিন্তু জরিমানা এবং অন্যান্য শাস্তির আওতায় চলে আসবেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের সুনাম রক্ষায় মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছে হাইকমিশন। সময় সংবাদ, মালদ্বীপ। খেলার খবর। একটা দেশের টপ অর্ডার ব্যাটাররা এমন দৃষ্টিকটু ব্যাটিং করতে পারে বিশ্বাস হচ্ছে না ওয়াসিম আকরামের। লিটন দাস থাকলে বাংলাদেশ আরেকটু লড়াই করতে পারত বলে বিশ্বাস তার। যদিও পাকিস্তানের কিংবদন্তিকে মুগ্ধ করেছেন তাসকিন রিশাদ, স্মৃতি রোমন্থন করেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সোনালী অতীতকে। দুবাই থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। 120 বলে 136ও করতে পারা যায় না তা বিশ্বাস করা কঠিন বাংলাদেশের খেলা না দেখলে। এরকম নিদারুণ ব্যাটিং জন্ম দিয়েছে হাসি ঠাট্টার। এমনকি পাকিস্তান কিংবদন্তিও অবাক টেস্ট খেলুড়ে একটা দেশের টপ অর্ডার কিভাবে এত জঘন্য ব্যাটিং করে। বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং। বোলিংয়ে ওরা দুর্দান্ত ছিল, পাকিস্তানকে মাত্র 135 রানে বেঁধে ফেলেছিল। পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 40 রান করলেও ঠিক ছিল, কিন্তু ওরা 3 উইকেট হারিয়ে ফেলেছে। পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা, আর ক্যাপ্টেন লিটনের না থাকা ভুগিয়েছে দলকে। ম্যাচে সান্ত্বনা কেবল বোলিংটা। তাসকিন আহমেদের লাইন লেন্থে মুগ্ধতা ঝরেছে সুলতান অব সুইং এর কণ্ঠে। প্রশংসা করেছেন রিশাদ হোসেনেরও। গত 2-3 বছরে তাসকিন খুব ইমপ্রেস করেছে। যেভাবে সে বল করে উইকেট নেয়, সে দলের অন্যতম সেরা বলার। মুস্তাফিজ তো ভালোই, আর রিশাদকে আমি সবশেষে পিএসএল এ বল করতে দেখেছি, সে দারুণ করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশে ওয়াসিমের স্মৃতির শেষ নেই। আবাহনীর হয়ে মাঠ মাতাতেন, সেসব এখন কেবলই অতীত। টাইগার ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুর্দশা অজানা নয় সাবেক এই পেসারের। বাংলাদেশকে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে। লাল বলের ক্রিকেট থেকে আসল ব্যাটার পাওয়া যাবে। আমি এটা বছরের পর বছর ধরে বলে আসছি। ঠিক যখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করছি তখন থেকেই বলছি, প্রথম শ্রেণীর ক্রিকেট ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। টাইগারদের ট্রফি খরা কবে কাটবে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি ওয়াসিম আকরাম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। 2025-এ সব দলের ট্রফি খরা কাটলেও ব্যতিক্রম বাংলাদেশ। জেতা ম্যাচ হেরে এশিয়া কাপের শিরোপা স্বপ্নে নিজেরাই ইতি টানল লাল সবুজের প্রতিনিধিরা। এমন পারফরমেন্সের কঠোর সমালোচনা করেছেন সাবেকরা। টাইগার ক্রিকেটের ট্রফি খরা কবে নাগাদ কাটবে সেটাও অজানা। দুবাই থেকে সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। চলতি বছর অর্থাৎ 2025 সালে বিভিন্ন লিগে বিভিন্ন ধরনের স্পোর্টসে 11টি দল নিজেদের প্রথমবারের মতো শিরোপা জিতেছে অথবা একটা লম্বা সময়ের ট্রফি খরার অবসান ঘটিয়েছে। সেখানে যেমন নাম আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, ঠিক তেমনি নাম আছে পিএসজি কিংবা টটেনহ্যামেরও। এছাড়াও বাস্কেটবলেও নিজেদের দীর্ঘ ট্রফি খরা শেষ করেছে অনেকগুলো দল। তবে ব্যতিক্রম কেবল বাংলাদেশ, কারণ বাংলাদেশ আসলে চায় কিনা তারা জিততে কিছু, সেই বিষয়ে প্রশ্ন থেকে যায়। বাংলাদেশ দল এমন একটা শুরুর পরে এমন একটা সহজ ম্যাচে যেভাবে হারলো তা আসলে নতুন করে ভাবতে বাধ্য করবে এই দলটার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে। পাকিস্তানের মতো দলকে না হারাতে না পারে এটা হতাশার অবশ্যই। তারপরে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। মাঝখানটায় আমরা ম্যাচটা হেরে গিয়েছি, মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারি। কন্ডিশনে পরপর 2 দিন খেলাটা অনেক টাফ। তারপরে আমি মনে করি যে সুযোগটা চলে এসেছিল এই সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়া, এটা আবার কখন পাবো আমরা ফাইনাল খেলার একটা সুযোগ, এটা অপেক্ষা করতে হবে। প্রবাসী সমর্থকরা গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে সমর্থন দিয়েছে তাতে এই দলটা ফাইনালে না ওঠা রীতিমতো অপরাধ। এবং এই স্টেডিয়াম চত্বরে পাকিস্তানি সমর্থকরা যেভাবে হাসি ঠাট্টা করেছে বাংলাদেশ দলকে নিয়ে, সেটা একজন গণমাধ্যম কর্মী হিসেবেও আফসোস আর হতাশার। এটা অবশ্যই ব্যাড লাগে। এরা এত পরিশ্রম করে এখানে যে খেলা দেখতে এসে এই রেজাল্টটা না পাওয়ার, একটা সুযোগ এমনভাবে হাতে এসেছিল, সুযোগটা হাতছাড়া, এটা খুবই দুঃখজনক। তবে ওই যে স্বপ্ন দেখে যাবে ক্রিকেট ভক্তরা, স্বপ্ন দেখে যাবে টাইগার ভক্তরাও।
তারা আশায় দিন গুনবে পরবর্তী আসরে হয়তো আবারও আশায় বুক বেঁধে মাঠে গিয়ে সমর্থন দিবে প্রিয় দলকে। তবে আরাধ্যের ট্রফিটা কবে নাগাদ আসবে কিংবা প্রতিপক্ষের এই হাসি ঠাট্টা কবে নাগাদ থামবে সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও হয়তো জানে না সে প্রশ্নের উত্তর কবে নাগাদ মিলতে পারে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। সময় সংবাদকে মির্জা ফখরুল আস্থা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পিআর আদায়ে এবার জেলা উপজেলায় জামায়াতের বিক্ষোভ। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি নেতাদের। নতুন করে দলীয় আধিপত্য মেনে না নেওয়ার হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।